হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। আজকে যে কোয়েশনগুলি দেখবেন আপনারা একটু চেঞ্জ আছে, একটু মডিফাই করা আছে। শুধু চেঞ্জ বলতে শুধু ল্যাঙ্গুয়েজের চেঞ্জটা, বাকি আপনারা যে প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন সেটার সাথে আপনারা প্রিভিয়াস নলেজের সাথে কানেক্ট করে রিলেট করবেন, অবশ্য কোয়েশনগুলি সলভ করতে পারবেন। আর আজকের কোয়েশনগুলি একটু চেঞ্জ, এখন যে কোয়েশনগুলি দেব সেগুলি একটু হাই লেভেলের থাকবে, মানে আপনার যে নতুন পরীক্ষা দেবেন সেই পরীক্ষার অনুযায়ী কোয়েশনগুলি থাকবে। আর বাকি যে কোয়েশন ছিল সেগুলি সব ছিল আপনার বেসিক ফাউন্ডেশনটা ক্রিয়েট করার জন্য কোয়েশনগুলি ডিসকাস করেছিলাম। আজকে থেকে আপনারা ধরতে পারবেন যে আপনারা এই যে 2025-এ সিটের দিতে যাচ্ছেন সেটার জন্য প্রিপেয়ার হচ্ছেন। আর এর আগে যতটুকু দেখেছিলেন সেটা মনে করবেন যে আপনার বেসিকটা ক্লিয়ার করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 1, নিচের কোনটি বুনিয়াদী পঠন দক্ষতা ফাউন্ডেশনাল রিডিং স্কিল নয়? মানে এখানে ফাউন্ডেশন রিডিং স্কিল কোনটা না, বুনিয়াদী বলতে এটা ধরবেন যে প্রাথমিক স্তরে কোনটি রিডিং স্কিল নয়। অর্থোদ্ধার বা সংকেত উদ্ধার, ডিকোডিং মানে যে আছে যেটা তারা বুঝতে পারে, যেমন দন্তীয় নয়ের দীর্ঘইকারে নি, চয়কারে চার ও নিচের, সেটা তারা ডিকোড করতে পারে। শব্দ শনাক্তকরণ, যেগুলি শব্দ আছে নিচের এটি তারা চিনতে পারে। রূপতত্ত্ব, মরফোলজি হচ্ছে যেমন কম্বিনেশন, যে কিভাবে একটা ওয়ার্ড তৈরি হয় সেটার দিকে। শব্দভাণ্ডার, পঠন, রিডিং ভোকাবুলারি। ফাউন্ডেশন রিডিং স্কিলের মধ্যে ডিকোডিং, ওয়ার্ড রিকগনিশন, রিডিং, ভোকাবুলারি এগুলি এসে যাবে, কিন্তু মরফোলজিটা ফাউন্ডেশনাল রিডিং স্কিলের মধ্যে আসবে না, কারণ মরফোলজি হচ্ছে আরও উন্নত স্তরের পঠন, যা শব্দের গঠন এবং তার বিভিন্ন স্তরের উপাদান সম্পর্কে জানতে সাহায্য করে। মানে একটু উপর লেভেলের চলে যাবে মরফোলজিটা। এটা প্রাইমারিদের জন্য এত যে প্রাথমিক স্তরে একদম এটা মরফোলজিটা ফাউন্ডেশন রিডিং স্কিলের সাথে ধরবেন না, তা নয়, মানে মরফোলজিটা ধরবেন না। অপশন 3টা হচ্ছে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 2, একজন শিক্ষিকা তার শিশু শিক্ষার্থীদের ভাষা অর্জনের জন্য প্রথম বছরগুলিতে, মানে ফার্স্ট যে বছর সেগুলির মধ্যে নির্দেশ অথবা প্রউচ্চারণের আকারে তাদের যেভাবে বলা হবে তেমনই করতে বলেন। এখানে তিনি অনুসরণ করেছেন নিজে করা কৌশল বা হাতে করা কৌশল, সামগ্রিক শারীরিক প্রতিক্রিয়া নীতি, টোটাল ফিজিক্যাল রেসপন্স অ্যাপ্রোচ বা টিপিআর মেথড বলতে পারেন, করে শেখা নীতি, লার্নিং বাই ডুইং, গল্পকথন পদ্ধতি মানে স্টোরি টেলিং মেথড। এখানে মানে টিচার যা ইনস্ট্রাকশন দিচ্ছেন, টিচার যা কমান্ড দিচ্ছেন, ছাত্ররা ঠিক ওইভাবে রিপিট করেছে। এই মেথডটা আপনি যদি ইংলিশ পেডাগজি থিওরি প্লেলিস্ট আছে মেথডের ভিডিওর মধ্যে, সেটি দেখতে পারবেন। প্রত্যেকটি ভিডিওতে বলেছি যে আপনারা সেই ভিডিও দেখবেন, থিওরি দেখবেন। কতজন দেখেছেন তা আজকে কমেন্টের মধ্যে জানাবেন যে আমি ওই থিওরিগুলি দেখেছি। টিপিআরের মধ্যে আমি টিচার, আমি যা বলবো ছাত্ররা ঠিক আমার নির্দেশ অনুসারে ছাত্ররা করবে। আপনারা যদি আরও ভালোভাবে বুঝতে পারবেন টিপিআর মেথড, আমি আমার চ্যানেলের মধ্যে একটি টিপিআর মেথড একদম সিচুয়েশনটা ক্রিয়েট করে ক্লাসে ছাত্র দিয়ে মেথডটা ইউজ করেছিলাম, আপনারা আরও ভালোভাবে দেখতে পারেন। যেমন আমি বললাম বিগ বলার সাথে সাথে আমার হাতটা বড় করলাম, ছাত্ররা ঠিক শুনবে, শোনার পর তারাও বিগ বলার পর তারাও হাতটা বড় করবে। এইভাবে যে আমি কমান্ডটা দেবো, আমি যেভাবে শারীরিকভাবে রেসপন্স করব তারাও ঠিক তেমনই শারীরিকভাবে রেসপন্স করবে। এই মেথডটা হচ্ছে টিপিআর মেথড। এখানে তারা কি করছে, ভাষা অর্জনের জন্য প্রথম বছর নির্দেশনা প্রউচ্চারণের আকারে তাদের যেমন বলা হবে, মানে যেভাবে ইনস্ট্রাকশন দিবেন, যেভাবে কমান্ড করবেন, আপনারা এই যে কোয়েশনের প্যাটার্ন সেটা দেখে ডরকাবেন না, কারণ আমি আস্তে আস্তে আপনাদের যদি 2018 কোয়েশন থেকে 22 পর্যন্ত এসে গেছি, তাহলে আপনারা নিশ্চিত থাকবেন 24 পর্যন্ত আমি পৌঁছে দেব। 2022-এ অনলাইনের মধ্যে কয়েকটি পেপার আছে, একটু বেশ সময় লাগবে। তারপরে 23-এর একটি পেপার আছে অফলাইনের, আর 24-এর 2টি। এইগুলি আমার ডিসকাস করতে এত বেশ সময় লাগবে না। আপনারা কিন্তু যারাই দেখেন প্রিভিয়াস প্লেলিস্ট থেকে দেখবেন। প্লেলিস্ট থেকে দেখলে আপনার এই কোয়েশনগুলি দেখতে সময় সহজ লাগবে, আদারওয়াইজ আপনার অনেক কঠিন লাগবে। অপশন 2টা হচ্ছে সঠিক।
ভাষা হচ্ছে এর সামাজিক উপায় বা সোশিয়াল টুল। ল্যাঙ্গুয়েজ ইজ এ সোশিয়াল টুল। ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন, মানে আপনি ব্যাখ্যা করবেন। পারস্পরিক ক্রিয়া মিতক্রিয়া, প্রতিক্রিয়া মিথস্ক্রিয়া বা মিথস্ক্রিয়া ইন্টারাকশন। জ্ঞাপন ইন্টিমিয়েশন, হস্তক্ষেপ ইনফারেন্স। ইনফারেন্স মানে যখন আপনি কিছু যেটা টেক্সট থাকবে সেই টেক্সটের উপর নির্ভর করে আপনি কিছু একটা কনক্লুশন বার করবেন, বা কোনো পার্ট থাকে পার্ট থেকে আপনি কনক্লুশন বার করবেন, তখন সেটা হবে ইনফারেন্স। ভাষা হচ্ছে একটা সোশিয়াল টুল, মানে এক ইন্টারাকশন। যতক্ষণ পর্যন্ত আপনারা ইন্টারাকশন করবেন না আপনারা ভাষা শিখতে পারবেন না। যখন পর্যন্ত আপনি কমিউনিকেট করতে পারবেন না, আদারের সাথে ইন্টারাক্ট করতে পারবেন না, তখন পর্যন্ত আপনি ভাষা শিখতে পারবেন না। যদি আপনাকে একটি ঘরের মধ্যে দরজা বন্ধ করে রাখা হয়, তাহলে আপনি কখনো ভাষাটা শিখতে পারবেন না। তাই পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়া মানে ইন্টারাকশন, অপশন 2টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 4, কোনো পাঠ পড়ে এর অন্তর্গত পুঙ্খানুপুঙ্খতা স্থান, নাম, দাম, দিনক্ষণ খুঁজে বার করার সমর্থ হচ্ছে। বৈশ্বিক অনুধাবন গ্লোবাল কম্প্রিহেনশন, স্থানিক অনুধাবন লোকাল কম্প্রিহেনশন, প্রতীয়মানতা নির্ণয়ন ড্রয়িং ইনফারেন্স। ড্রয়িং ইনফারেন্স, ইনফারেন্স মানে আপনি কনক্লুশনটা বার করছেন। পাঠটির ব্যাখ্যাকরণ ইন্টারপ্রিটেশন অফ দি টেক্সট, যে টেক্সট পড়ছেন সেটার আপনি ব্যাখ্যা করবেন। এই কোশ্চেনের সঠিক হচ্ছে যখন আপনি কোনো একটা পাঠ পড়ছেন, পাঠ পড়ে সেখান থেকে নাম খুঁজে বার করছেন বা কোনো এক স্থান খুঁজে বার করছেন, পার্টিকুলার পিস যেটা আছে সেটা বার করছেন, তখন কী হবে? লোকাল কম্প্রিহেনশন। আর যখন আপনি সাধারণ বোঝাপড়ার জন্য একটি সম্পূর্ণ পাঠ পড়বেন, যেমন পাঠটির মোটামুটি সার্বিক ধারণা বোঝার ক্ষমতা, পাঠের মূল বক্তব্য কী ছিল, প্রধান ভাবনা কী ছিল, সামগ্রিক প্রেক্ষাপটটা যদি বুঝতে চান তাহলে আপনি গ্লোবাল কম্প্রিহেনশন করবেন। আর যখন শুধু নাম বা কোনো স্থানের ঠিকানা খুঁজে বার করছেন তখন আপনি লোকাল কম্প্রিহেনশন করবেন। এই কোয়েশন 2023-এও এসেছিল, তাই আপনারা যদি না বুঝেন তাহলে রিপিট করে দেখতে পারবেন। কোয়েশন নাম্বার 5, কোনো শিক্ষক শিক্ষিকা প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের পঠন উপভোগ এবং সংশ্লিষ্ট ধারণাকে আরও ভালোভাবে আয়ত্তীকরণের জন্য একটি দীর্ঘ নিবন্ধ আর্টিকেল পড়তে দিলেন। তিনি এখানে চর্চা করেছেন ইন্টেন্সিভ রিডিং বা ব্যাপক পাঠ, নাম্বার 1 হচ্ছে এক্সটেন্সিভ রিডিং ফর ব্যাপক পাঠ, ইন্টেন্সিভ রিডিং ফর নিবিড় পাঠ, জিগসো রিডিং বা পরস্পর নির্ভর পাঠ, পার্টনার রিডিং বা অংশীভাগী ভাগ। পার্টনার রিডিং মানে পেয়ার যে রিডিং আছে সেটা একজন আরেকজনকে দেবে, এইভাবে পার্টনার রিডিং। ইন্টেন্সিভ রিডিং যখন আপনি কোনো কিছু ডিটেইল অনুসারে পড়বেন, একদম নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে যখন পড়বেন, একটি পাঠ অনেক ভালোভাবে বোঝার জন্য পড়বেন, তখন সেটা হবে ইন্টেন্সিভ রিডিং। যখন আপনি কোনো একটা পরীক্ষা দেবেন, সেই পরীক্ষার পড়ার জন্য অনেক ভালোভাবে পড়ছেন, সিটেটের জন্য পড়ছেন অনেক ভালোভাবে, অনেক খুঁটিয়ে খুঁটিয়ে ইউটিউবের অনেক চ্যানেল থেকে দেখে দেখে পড়ছেন, মানে ইন্টেন্সিভ রিডিং করেছেন। আর এক্সটেন্সিভ রিডিং যখন আপনি কিছু উপভোগ করার জন্য, কোনো আনন্দের জন্য বা কোনো প্লেজারের জন্য ম্যাগাজিন পড়ছেন আনন্দের জন্য, তখন সেটা হবে এক্সটেন্সিভ রিডিং। এখানে কি বলছে? পঠন উপভোগ করার জন্য এবং সংশ্লিষ্ট মানে উপভোগ করবে, কিন্তু এখানে যে নিচের মধ্যে যেখানে আরও ভালোভাবে দেখে মনে করবেন না যে ডিটেইলের থেকে, মানে প্রথমে যে কিওয়ার্ড ছিল পঠন উপভোগ করা, তাই উপভোগ করার জন্য তিনি দিয়েছেন পড়ার এক্সটেন্সিভ রিডিং। অপশন 1টা হচ্ছে সঠিক। এই ইন্টেন্সিভ এক্সটেন্সিভগুলি আপনারা ইংলিশ পেডাগজি থিওরির মধ্যে থেকে দেখে নিতে পারবেন। আর জিগসো রিডিংটা হচ্ছে যেমন একটা স্টোরি আপনি প্রথমে পড়বেন, তারপরে ছাত্ররা একজন আরেকজনের সাথে শেয়ার করবে, সেই শেয়ার করার পর তারা পুনরায় ওই যেটি পড়বেন প্রথম থেকে সেই জায়গা থেকে বোঝার চেষ্টা করবেন। এই পদ্ধতিটার জিগসো রিডিং পদ্ধতির মূল উদ্দেশ্যটা হচ্ছে সহযোগিতাটা বৃদ্ধি করা বা পৃথক পৃথক অংশগুলি মিলিয়ে একটি সম্পূর্ণ ধারণা গঠন করা। এই যে প্রথমে যে আপনি একটা স্টোরি পৃথকভাবে দিলেন, সেই পৃথকগুলি তারা এই পৃথক ধারণাগুলি দিয়ে একটা সম্পূর্ণ অর্থ নির্দিষ্ট করবে বা গঠন করবে, তখন সেটা হবে জিগসো রিডিং। মানে জিগসো রিডিংয়ের মূল উদ্দেশ্যটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা এবং পৃথক অংশগুলি মিলিয়ে একটি সম্পূর্ণ ধারণা গঠন করা। এই অপশনের সঠিক অপশন হচ্ছে অপশন 1টা হচ্ছে কারেক্ট। পার্টনার রিডিং মানে তাদের যে পেয়ার থাকবে বা সমবয়সী যারা থাকবে, ক্লাসের মধ্যে যারা থাকবে, তারা
রিডিং করবে, এটাই। কোয়েশ্চন নাম্বার 6, শিশু শিক্ষার্থীদের নতুন শব্দাবলী শেখানোর জন্য শিক্ষক বা শিক্ষিকা বাস্তব বস্তু সামগ্রী ব্যবহার করেন। কারণ মানে একজন শিক্ষক বাস্তব জীবন থেকে কোনো সামগ্রী নিয়ে যান। যখন একটি আপেল পড়ান তখন কি করেন, একটি আপেলের ছবি না নিয়ে ডাইরেক্ট আপেলটি নিয়ে যান। যখন যে জিনিসটা পড়াবেন তিনি বাস্তব জীবন থেকে সেটি নিয়ে যাবেন। বা টিচিং ম্যাটেরিয়ালটাও ধরতে পারেন, কিন্তু বাস্তব সামগ্রী যখন হবে তখন হবে রিয়েলিয়া। যখন রিয়েলিয়া বা টিচিং ম্যাটেরিয়ালগুলি নেন, কেন নেন, এর কারণটা কি? এটি শব্দগুলির সঠিক উচ্চারণ শেখাতে সাহায্য করে। যে শব্দ থাকে সেই শব্দটা সঠিক উচ্চারণ শেখাতে সাহায্য করবে। কেবল বাস্তব বস্তু সামগ্রীর মাধ্যমে আমরা শব্দভাণ্ডার ভোকাবুলারি গড়ে তুলতে পারি। মানে শুধুমাত্র সেই বাস্তব উপাদানগুলি থেকে আমরা ভোকাবুলারি শিখতে পারি। কিন্তু শুধুমাত্র বলে দিয়েছে, কেবল শব্দটা নেগেটিভ, মানে অনলি। কেবলের অর্থটা হচ্ছে অনলি, ইংলিশ মিনিংটা হচ্ছে অনলি। শিশু শিক্ষার্থীরা বিমূর্ত চিন্তা করতে সমর্থ নয়, মানে তারা বিমূর্ত চিন্তা যেটা আছে সেটা অ্যাবস্ট্রাক্ট যেটা আছে চিন্তা করার সমর্থ নেই তাদের। এটি শিক্ষার্থীদের বাস্তব জীবনে দেখা বস্তু সামগ্রীর সঙ্গে সংশ্লিষ্ট শব্দাবলীর সংযোগ সাধনে সাহায্য করে। মানে তাদের যে রিয়েল লাইফের সাথে আপনি রিলেট হয়ে যাবে যখন এই বস্তুটা নেবেন, তখন তারা আরও ভালোভাবে সুযোগ পাবে বা আরও ভালোভাবে শিখতে তাদের সাহায্য হবে। বাস্তব জীবনের উদাহরণগুলিও হতে পারে বা বাস্তব জীবনের সামগ্রীগুলিও হতে পারে। তাদের রিয়েল লাইফের সাথে তারা কানেক্ট করে শিখতে পারবে। তাই অপশন 4টি হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 7, নতুন কোনো ভাষা শিখতে শুরু করার একটি সময় পর্বে শিক্ষার্থীরা ভাষাটি বুঝতে পারে কিন্তু বলতে পারে না। মানে যখন একটি বাচ্চা বলা শুরু করবে বা যখন নতুন কোনো ভাষা শিখতে শুরু করার একটি সময় পর্বে শিক্ষার্থী ভাষাটি বুঝতে পারে, শিক্ষার্থীরা যখন মানে বুঝতে পারে, আন্ডারস্ট্যান্ড করতে পারে। আপনি নিজেই যেমন ইংলিশ শিখতে যাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন প্রথম পর্বে, আর কিন্তু বলতে পারে না। আপনি ইংলিশ শুনে আপনি বুঝতে পারছেন কিন্তু আপনি বলতে পারছেন না। এই সময়টাকে কি বলে? বাক প্রবেশ, স্পিচ ইমার্জেন্ট, নীরব সাইলেন্ট, প্রারম্ভিক উৎপাদন, আর্লি প্রোডাকশন, প্রবেশ ইমার্জেন্ট। এই যে পর্ব যেটাকে এই পর্বটাকে বলা হয় সাইলেন্ট পর্ব। অপশন 2টা হচ্ছে কারেক্ট। এটা ফিক্সড ধরে নিতে পারেন, এখানে আর কিছু বোঝানোর নেই, যে জাস্ট এটাই মনবে যখন ভাষাটা বুঝে কিন্তু বলতে পারে না, এটাকে কি বলা হয়? সাইলেন্ট পর্ব বলা হয়। কোয়েশ্চন নাম্বার 8, একজন কার্যকর বা ফলপ্রদ ভাষা শিক্ষক ফলপ্রসূ হবে, মানে একজন ইফেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার শিশুদের পাঠ্যপুস্তকের প্রদত্ত সমস্ত প্রশ্ন উত্তর শিখিয়ে দেবেন। যে পাঠ্যপুস্তক বলতে বইয়ের মধ্যে যেগুলি প্রশ্ন থাকবে সবগুলি ছাত্রদের শিখিয়ে দেবেন। শিক্ষণ কার্যে পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গে অন্যান্য উপাদানও ব্যবহার করবেন। মানে পাঠ্যপুস্তক ব্যবহার করছেন, সাথে সাথে তিনি আরও উপাদান ব্যবহার করবেন। শুধু পাঠ্যপুস্তক, শুধু টেক্সটবুকের উপর নির্ভরশীল থাকবেন না। কেবলমাত্র পাঠ্যপুস্তকের প্রদত্ত প্রশ্নগুলি উপরের প্রশ্নপত্র তৈরি করবেন। তিনি যে কোয়েশ্চেন পেপার রেডি করবেন, সেই কোয়েশ্চেন পেপার শুধু যে পাঠ্যপুস্তক ছিল সেই পাঠ্যপুস্তকের উপর নির্ভর করে সেখান থেকেই কোয়েশ্চেন পেপারটি রেডি করবেন। সম্পূর্ণভাবে অনুমোদিত বইটির উপর নির্ভর করবেন, মানে একদম সম্পূর্ণ তিনি টেক্সট বুকের উপর নির্ভর করবেন। একজন ভালো শিক্ষক কখনো একটি টেক্সট বুকের উপর নির্ভর করতে পারে না। তিনি যদি টেক্সট বুক ব্যবহার করবেন তেমন তিনি গোয়িং বিয়ন্ড দি টেক্সট বুক যাবেন। গোয়িং বিয়ন্ড দি টেক্সট বুক, এই কোয়েশনটা তো আপনারা আগের ভিডিওতে অনেকবার দেখেছেন, কিন্তু দেখেন সেই কোয়েশন আর এখানে কোয়েশনটা কীভাবে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করেছে, বা আরও কোয়েশন দেখতে পাবেন যে এক্সটেন্সিভ রিডিং কীভাবে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিয়েছে। শিক্ষক কার্যে পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গে অন্যান্য উপাদানও ব্যবহার করবেন। মানে শুধু টেক্সট বুকের উপর নির্ভর থাকবে না। টেক্সট বুক হচ্ছে ওয়ান অফ দি রিসোর্স, নট অনলি দি রিসোর্স। অনলি দি রিসোর্স হলে মানে একটি রিসোর্স হয়ে যাবে। টেক্সট বুক হচ্ছে অনেক ম্যাটেরিয়ালসের মধ্যে একটি ম্যাটেরিয়ালস। ওয়ান অফ দি রিসোর্স মানে অনেক ম্যাটেরিয়াল আছে। টেক্সট বুকের উপর শুধু নির্ভর করে থাকলে টিচারকে ভালো বলা যাবে না। তিনি অ্যাক্টিভিটি করাতে পারেন, সাথে একটি পাঠ পড়াবেন, পাঠ পড়ানোর সাথে সাথে তিনি অ্যাক্টিভিটি করাবেন, তখন পাঠটা লাভদায়ক হবে, প্লাস শিক্ষককেও ভালো শিক্ষক ধরা যাবে। অপশন 2টা হচ্ছে সঠিক।
কোয়েশ্চন নাম্বার 9, একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের ভাষা সংক্রান্ত কাজগুলি একটি ফোল্ডারে রাখেন এবং পরে তাদের ভাষা সংক্রান্ত কৃতি অ্যাচিভমেন্ট মূল্যায়ন জন্য ব্যবহার করেন। মূল্যায়নের এই পন্থাটি কী নামে পরিচিত? এই কোয়েশনগুলি দেখছেন যদিও অনেক কঠিন লাগছে, কিন্তু যদি আমি আপনাদের কাছে ভালোভাবে উপস্থাপন করি তাহলে আপনার কখনো এই কোয়েশনগুলি কঠিন লাগবে না। আর যদি আমিও কঠিন কঠিন বলে চলে যাই আর কোয়েশনটা এক্সপ্লেন করি না তাহলে আপনার জন্য কঠিন লাগবে। প্রত্যেক জিনিস কমপ্লেক্স থাকে। আপনারা ল্যাঙ্গুয়েজ পর্যন্ত কমপ্লেক্স, সোশ্যালাইজেশনটা কমপ্লেক্স, রাইটিংও কমপ্লেক্স, প্রত্যেক কিছু কমপ্লেক্স থাকে, কিন্তু কমপ্লেক্স জিনিসটাকে সহজ করে নিতে হয়। আমরা তাই সহজ করার জন্য প্রথমে কি করছি, প্রথমে বেসিক কোয়েশনগুলি ডিসকাস করছি, পরে এই কোয়েশনের মধ্যে আছে মানে প্রিভিয়াসের সাথে রিলেট করে পড়ার চেষ্টা করব, যাতে কোনো রকমের আপনাদের কনফিউশন থাকে না। আর যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আপনারা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাবেন। এই যে অ্যাচিভমেন্টের জন্য কি করছেন, সমস্যা নির্ণায়ক অভিজ্ঞতা ডায়াগনস্টিক টেস্ট যখন একটা পরীক্ষার জন্য, যেমন স্টুডেন্টরা কোথায় তাদের ঘাটতি রয়েছে, তারা কোন জায়গায় শিখতে পারছে না, সেটা জানার জন্য আপনি একটা টেস্ট নেবেন। সেই টেস্টটা হবে ডায়াগনস্টিক টেস্ট। আর ডায়াগনস্টিক টেস্ট নেওয়ার পর যখন টিচার জানতে পারবেন যে ওই জায়গায় ভুল করেছে, তখন টিচার রিটিচ করাবেন। এই রিটিচকে বলা হয় রিমিডিয়াল টিচিং। এই ডায়াগনস্টিক টেস্ট প্লাস রিমিডিয়াল টিচিং অনেকবার কোয়েশন আসে, আপনারা প্রিভিয়াস থেকে নিশ্চয়ই দেখে আসছেন। ব্যক্তিগত গঠোন্নতি, অ্যানেকডোটাল রেকর্ড, সংযুক্ত বা সামেটিভ মূল্যায়ন। সামেটিভ মূল্যায়ন হচ্ছে যেমন টার্ম ইন এক্সাম যেগুলা। সামেটিভের সাথে আরেকটি হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট আর একটি হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ যে ইউনিট টেস্ট বা কোনো অ্যাক্টিভিটি, এইগুলি দিয়ে ফরমেটিভ অনগোয়িং তো চলতে থাকে পুরো বছর, সেটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। আর সামেটিভ অ্যাসেসমেন্ট যেমন হাফ ইয়ারলি বা অ্যানুয়ালি, এই পরীক্ষাগুলিকে বলা হয় যেগুলি দিয়ে জাজ করা হয়, মার্ক দেখা হয়, সেটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। সংযুক্ত পোর্টফোলিও মূল্যায়ন, যখন তাদের একটি ফোল্ডার থাকবে, ফোল্ডারের মধ্যে তাদের ওভারঅল তাদের যে বিষয় থাকবে সেটি সেই ফোল্ডারে রাখা হবে এবং পরে সেই ফোল্ডার থেকে মূল্যায়ন করার জন্য দেখবেন। এই যে পোর্টফোলিওটা একটি বাচ্চা যতদিন একটি স্কুলের মধ্যে থাকে বা একটি ক্লাসের মধ্যে থাকে ততদিন তার এই পোর্টফোলিওটা থাকে। পোর্টফোলিওর মধ্যে তার যে ওভারঅল সে কী করছে না করছে প্রত্যেক জিনিস উইথ ফটোকপি অ্যান্ড রিটেন ডিসক্রিপশন প্রত্যেক কিছু অ্যাড করে পোর্টফোলিওর মধ্যে রাখা হয়। পোর্টফোলিও হচ্ছে একটি ফাইল, সেই ফাইল থেকে মূল্যায়ন করা হয়। তাই অপশন কোনটি সঠিক হচ্ছে, অপশন 4টা হচ্ছে সঠিক। একজন শিক্ষক তার ছাত্রদের ভাষা সংক্রান্ত কাজগুলি একটি ফোল্ডারে রাখেন এবং পরে তাদের ভাষা সংক্রান্ত অ্যাচিভমেন্ট মূল্যায়নের জন্য ব্যবহার করেন। এই মূল্যায়নের পন্থাটি নামে পোর্টফোলিও নামে পরিচিত। আর অ্যানেকডোটাল রেকর্ড, যখন কোনো একটা স্পেসিফিক ঘটনা হবে, কোথায় হয়েছিল, কী হয়েছিল, কখন হয়েছিল, হঠাৎ করে একটা ইনসিডেন্ট হয়ে গেল, বাচ্চা হঠাৎ পড়ে কোনো কিছুতে লেগে পড়ে গেল, পড়ে পাটা ভেঙে গেল, হঠাৎ একটি ইনসিডেন্ট ঘটলো, সেই ইনসিডেন্টের বিষয়ে আপনি যে ফাইলের মধ্যে বা অ্যানেকডোটালের মধ্যে রাখবেন সেটা হচ্ছে অ্যানেকডোটাল রেকর্ড, অপশন 2। এর সঠিক অপশন হচ্ছে অপশন 4। কোয়েশ্চন নাম্বার 10, যে পদ্ধতিতে লক্ষ্য ভাষা টার্গেট ল্যাঙ্গুয়েজ শিক্ষার্থীদের মাতৃভাষা হস্তক্ষেপ করতে দেয় না তা হলো প্রত্যক্ষ পদ্ধতি ডাইরেক্ট মেথড, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি গ্রামার ট্রান্সলেশন মেথড, দ্বিভাষিক পদ্ধতি বাইলিঙ্গুয়াল মেথড। এই বাইলিঙ্গুয়াল মেথডকে স্যান্ডউইচ মেথডও বলা হয়। পরিস্থিতিগত পদ্ধতি সিচুয়েশনাল মেথড, যেখানে আপনি একটি সিচুয়েশন ক্রিয়েট করে ভাষা শেখাবেন সেটা হবে সিচুয়েশনাল মেথড। বাইলিঙ্গুয়াল মেথড, যখন আপনি দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন তখন সেটা হবে বাইলিঙ্গুয়াল মেথড। আর গ্রামার ট্রান্সলেশন মেথড আপনি যে কোনো ভাষা শেখান, যেটি ভাষা শেখাচ্ছেন আপনার যে মাদার টাং থাকবে সেই মাদার টাং ট্রান্সলেশন করে সেই ভাষাটা শেখাবেন। যেমন আপনি ইংলিশ শেখাচ্ছেন তখন আপনি কি করবেন, ইংলিশটা ট্রান্সলেট করবেন বাংলাতে। যদি আপনি হিন্দি শেখাচ্ছেন তখন হিন্দিটাকে ট্রান্সলেট করবেন বাংলাতে। এই ট্রান্সলেট করা তাকে মাদার টাং বলা হয়। আর মাদার টাং গ্রামার ট্রান্সলেশন মেথডে গ্রামারটা পড়ানো হয় ডিডাকটিভভাবে। প্রথমে রুল দেওয়া হয়, তারপরে এক্সাম্পল দেওয়া হয়। এরপরে আসছে ডাইরেক্ট মেথডের মধ্যে যে ভাষা আপনি শেখাচ্ছেন সেই ভাষা শুধু ওই ভাষা দিয়ে শেখাবেন,
ডাইরেক্টভাবে। ইংরেজি শেখাচ্ছেন, শুধু আপনি ইংরেজিতে কথাবার্তা বলবেন, আপনি ইংরেজিতে সব কিছু শেখাবেন। এখানে কোনো ধরনের মাতৃভাষাটা ইউজ করবেন না। মাতৃভাষাকে আপনি তাড়িয়ে দেবেন, বিতাড়িত করবেন, তখন সেটা হবে ডাইরেক্ট মেথড। মাতৃভাষাকে হস্তক্ষেপ করতে দেয় না, মানে মাতৃভাষাকে অ্যাড করতে দেয় না। সেটা কোন মেথডের মধ্যে? সেই মেথডটা হচ্ছে ডাইরেক্ট মেথড। অপশন 1টা হচ্ছে কারেক্ট। এই মেথডের ভিডিও প্রপার ডিসকাশন পেয়ে যাবেন ইংলিশ পেডাগজি থিওরির মধ্যে। ইংলিশ পেডাগজি, বাংলা পেডাগজি সেম। এই যে কোয়েশনগুলো দেখছেন, আপনার শুধু বাংলা পেডাগজি হচ্ছে না, এখানে আপনার ইংলিশ পেডাগজিও কমপ্লিট হচ্ছে, 2টি সাবজেক্ট। আর ইংলিশের তো আরও পেডাগজি আমি দিয়ে থাকবো চ্যানেলের মধ্যে, আপনারা সেখান থেকে দেখবেন। প্লাস এই যে বাংলা গুরু, এই বাংলা দিয়ে আপনি ইংলিশ সলভ করবেন, বা যদি ইংলিশ ভালোভাবে বুঝতে পারেন তাহলে ইংলিশ দিয়ে সলভ করবেন বাংলা। এই ট্রিকটা আমি পরে বলে দেব। কোয়েশ্চন নাম্বার 11, নিচের কোনটি অধোগামী বা ঊর্ধ্ব অধো পন্থা টপ ডাউন অ্যাপ্রোচ ভিত্তিক নয়? এখানে টপ ডাউন অ্যাপ্রোচ নয় কোনটি? একটি হচ্ছে টপ ডাউন, একটি হচ্ছে বটম আপ। বটম আপের মধ্যে আপনি সবার প্রথমে অ্যালফাবেট থেকে আসবেন, লেটার থেকে আসবেন, তারপরে সাউন্ড বা অ্যালফাবেটের পরে আপনি ওয়ার্ডে আসবেন, তারপরে সেন্টেন্সে আসবেন, তারপরে ফ্রেজে আসবেন, তারপরে প্যারাগ্রাফে আসবেন, তারপরে স্টোরিতে আসবেন। এইভাবে হবে বটম আপ অ্যাপ্রোচ। তার টপ ডাউন অ্যাপ্রোচের মধ্যে ঠিক বটম আপের উল্টোটাই। প্রথমে স্টোরি, তারপরে সেন্টেন্স, তারপরে বা প্যারাগ্রাফ, তারপরে মানে সেটার উল্টোটাই। বটম আপের মধ্যে আপনারা প্রথমে স্টোরি, তারপরে প্যারাগ্রাফ, তারপরে সেন্টেন্স, তারপরে ওয়ার্ডস, তারপরে অ্যালফাবেটস, এইভাবে মানে বটম আপের উল্টোটাই হচ্ছে টপ ডাউন, আর টপ ডাউনের উল্টোটা হচ্ছে বটম আপ। এইভাবে দেখতেন। টপ ডাউনটাকে ভালো ধরা হয়। টপ ডাউনে প্রিভিয়াস নলেজটা টেস্ট করা, প্রিভিয়াস নলেজ রিলেট করে পড়ানো হয়। যেমন একটা স্টোরিকে প্রথমে এজ এ হুল বলা হয়ে গেল, তারপরে সেই হুল থেকে ছোটো ছোটো পার্টের মধ্যে আসবেন, সেন্টেন্সের মধ্যে, তারপরে সেন্টেন্সটাকে অ্যানালাইজ করবেন। এইভাবে পড়াবেন টপ ডাউনের মধ্যে। ভাষার অর্থ উদ্ধারের জন্য শিক্ষার্থী তার পূর্ব জ্ঞানকে কাজে লাগায়, মানে পূর্ব জ্ঞানকে কাজে লাগায়। প্রথমে স্টোরিটা হুল বলে দিলেন, যখন সেন্টেন্সের মধ্যে আসবে তখন তার পুরো স্টোরি থেকে যেটা প্রিভিয়াস নলেজ ছিল সেটা ইউজ করতে পারবে। পড়া বা শোনার সময় শিক্ষার্থী পরে কী ঘটতে চলেছে তা পূর্বান্নেই অনুমান করবে, মানে অনুমান প্রেডিকশন করবে, গ্যাস করবে। আলাদা আলাদা শব্দ বা পদগুচ্ছের উপর মনোসংযোগ করে শিক্ষার্থী ভাষা বুঝে। কবিতা এবং গল্প দিয়ে শুরু করার পর শিক্ষার্থীরা বর্ণমালা আসে, এটা ঠিক। মানে প্রথমে গল্প বা প্রথমে কবিতা থেকে শুরু করবেন, আর একদম লাস্টে বর্ণমালায় আসবেন। আর বটম আপের মধ্যে প্রথমে বর্ণমালা থেকে শুরু করবেন, একদম লাস্টে কবিতায় আসবেন। এখানে টপ ডাউনের ভিত্তিক নয় কোনটি? আলাদা আলাদা শব্দ বা পদগুচ্ছের উপর মনোসংযোগ করে শিক্ষার্থীরা ভাষা বুঝে। অপশন 3টা হচ্ছে নট কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 12, নিরাময়মূলক শিক্ষণ রিমিডিয়াল টিচিং শিক্ষার্থীর শিক্ষণ দ্বারা অনুপ্রবিষ্ট ফাঁকগুলিকে দৃঢ়ীভূত করে, ভুল বোঝা ধারণাগুলি কনসেপ্ট শোধে দেয়, শ্রেণীর সমরূপতা হোমোজেনিটি রক্ষায় সাহায্য করে, নতুন ভাষাগত উপাদানগুলির সঙ্গে পরিচয় ঘটায়। রিমিডিয়াল টিচিং যখন আপনি প্রথমে ডায়াগনোজ করে নেবেন, তাদের ফাঁকগুলো দেখে নেবেন, তারপরে আপনি রিমিডিয়াল টিচিং দেবেন। শিক্ষার্থীদের শিক্ষণ দ্বারা অনুপ্রবিষ্ট ফাঁকগুলিকে দৃঢ়ীভূত করে, মানে যে ফাঁক থাকবে সেই ফাঁকগুলিকে দূর করবে। অপশন 1টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 13, যে শিক্ষণগত অক্ষমতাটি পড়ার, ব্যাখ্যা করার এবং অক্ষর বা বর্ণ, শব্দ এবং প্রতীকসমূহ বুঝতে পারার সামর্থ্যকে নষ্ট করে সেটিকে বলা হয় ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসফেজিয়া, ডিসপ্লেক্সিয়া। ডিসফেজিয়া আর ডিসপ্লেক্সিয়া যখন ভাষা বলতে অসুবিধা হয় বা ভাষা বুঝতে অসুবিধা হয়, ভাষা নিয়ে যখন অসুবিধা হবে তখন সেটা হবে ডিসফেজিয়া বা ডিসপ্লেক্সিয়া। ডিসক্যালকুলিয়া যখন ম্যাথসের সাথে রিলেট হবে তখন সেটা হবে
ক্যালকুলিয়ার। আরেকটি আছে জিভ এবং টুট বিতর্কিত সৃষ্টি করে, সেটা হবে ডিসআর্থিয়া, মানে তুতলা, যারা তুতলাম যে তা সেটাকে বলা হয় ডিসআর্থিয়া। আর ডিসলেক্সিয়া শিখনের অক্ষমতাটি পড়তে বা ব্যাখ্যা করতে, অক্ষর বা বর্ণ শনাক্ত করতে, সেটা বুঝতে তার সামর্থ্যটাকে নষ্ট করে দেয়। কোনটি? সেটি হচ্ছে ডিসলেক্সিয়া। যেমন বাচ্চা বিকে বি বুঝতে পারছে না, সে এটাকে ডি মনে করছে, বা ডাব্লিউকে সে কী মনে করছে? এম, আর এমকে মনে করছে ডাব্লিউ। এইটা হচ্ছে নিউরোলজিক্যাল প্রবলেম। এই যে ডিসলেক্সিয়া, এটা নিউরোলজিক্যাল প্রবলেম হচ্ছে। অপশন 1টা হচ্ছে সঠিক। এই কোয়েশ্চনটা দেখেন কিভাবে প্রথমে ছিল, প্রথমের কোয়েশ্চন প্রথম ভিডিওগুলির মধ্যে, কিন্তু এখানে কিভাবে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে কোয়েশ্চনটা দিয়েছে। কোয়েশ্চন নাম্বার 14, নিচে কোন বিকল্পটি ভাষা শিক্ষণ শ্রেণীতে মুদ্রণ সমৃদ্ধ পরিবেশ অন্তর্গত, মানে প্রিন্ট রিচ এনভায়রনমেন্টের কোনটি অন্তর্গত? শ্রেণীতে প্রদর্শিত বিভিন্ন চার্ট বা রেখাচিত্র, পোস্টার বা বিজ্ঞপ্তি, শ্রেণীকক্ষ চুক্তি, সাইনবোর্ড, প্ল্যাকার্ড, লেভেল, মূরক ইত্যাদি সম্বন্ধিত পরিবেশ, শ্রেণী গ্রন্থাগারের আলমিরাতে রক্ষিত বইপত্র, টিভি, কম্পিউটার, স্মার্টফোন ইত্যাদি বৈদ্যুতিন মাধ্যমসমূহ। এগুলি তো তাদের জায়গায় থাকবে, কিন্তু তারা যখন ক্লাসের মধ্যে থাকবে তাদের চোখ পড়বে চোখের দেওয়ালের মধ্যে। সেই দেওয়ালের মধ্যে যদি একটি চার্ট থাকে, চার্টের মধ্যে ABCD লেখা থাকে, বা তাদের পড়ার জন্য কোনো না কিছু মাল্টিপ্লিকেশন টেবিল থাকবে, পোস্টার থাকবে, সেটা হবে প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট। অপশন 1টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 15, প্রথম প্রজন্মের শিক্ষার্থী, দি ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের বলা হয় যারা তাদের পরিবারের মধ্য থেকে প্রথম স্কুলে আসে, ভর্তি হওয়ার জন্য প্রথম স্কুলে আসে, বিদ্যালয় প্রস্তুতি প্রকল্পে যোগদানের জন্য স্কুলে আসে, সংশ্লিষ্ট ভাষাটি স্কুলে এসে প্রথম শিখছে। প্রথম জেনারেশন শিক্ষার্থী বা ফার্স্ট জেনারেশন লার্নার্স কারা? যাদের পরিবারের মধ্য থেকে প্রথম স্কুলে আসে, পরিবারের কেউ স্কুলের মধ্যে গেছে না, কিন্তু সেই লার্নার, সেই ফার্স্ট জেনারেশন লার্নার, সেটা হবে যখন তার পরিবারের মধ্যে তার মা, ভাই, বোন, তার কেউ স্কুলের মধ্যে যায় না, কিন্তু সে ফার্স্ট স্কুলের মধ্যে যাচ্ছে, সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন লার্নার। অপশন 1টা হচ্ছে সঠিক। এখানে আমাদের একটি সেট কমপ্লিট হয়ে গেল। আই হোপ আপনারা এই 15টি কোয়েশন দেখছেন, বুঝেছেন। এখানে যে 15টি কোয়েশন ছিল, সেই 15টি ছিল না, 15টির সাথে 100টির ডিসকাশন আপনি ধরে নিতে পারবেন। পেডাগজিগুলো শুধু আপনি বোঝার চেষ্টা করবেন। পেডাগজি কখনো আপনি মুখস্থ করে পারবেন না। যত পারবেন ভিডিও দেখবেন, যত পারবেন জ্ঞানটা বাড়াবেন, অন্যর কাছ থেকে নেবেন। মানে যখন অন্যের থেকে পেডাগজি আপনি শুনবেন, তখন আপনি বেশি ভালোভাবে বুঝতে পারবেন। নিজের পড়া থেকে নিজে পড়েও বুঝতে পারবেন অবশ্য, কিন্তু যদি আরও কারো কাছ থেকে শুনেন তাহলে আরও বেশি ভালো হয়, মানে বুঝতে সহজ লাগে পেডাগজি। আর যদি এই ভিডিওটি আপনি ভালো লাগে তাহলে অবশ্য লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট ক্লাসের জন্য। কারণ এখন থেকে আপনাদের লেভেলের কোয়েশন দিচ্ছি, এখন থেকে লেভেলের কোয়েশন দিব, যে আপনার যে 2025-এ পরীক্ষা দেবেন, সেই পরীক্ষার জন্য প্রস্তুত করার জন্য যে কোয়েশন দরকার, সেই কোয়েশনগুলো এখন তুলে ধরব। তাই অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও সেই ভিডিওগুলি দেখার সুযোগ পায়। এই যে কোয়েশনগুলি ইউটিউবের মধ্যে ডিসকাশন নেই, যাতে তারাও দেখতে পায়, সেই ডিসকাশনটা শুনতে পায়, তাদেরকেও সুযোগ করে দেবেন, আন্দাজ করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাকে।